আলোচকদের মধ্যে থেকে কথা সাহিত্যিক চঞ্চল আশরাফকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সাহিত্য থেকে সমাজ আসলে শিক্ষা নেয় না, এটা হচ্ছে সাহিত্যের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। যদি নিত তাহলে চিলেকোঠার সেপাই এর মধ্যে যে ওসমান চরিত্রটা আমরা দেখি, যে কিনা বিপ্লবের স্বপ্ন দেখে কিন্তু বিপ্লবে নামার ঝুঁকি সে নিতে পারে না। এই যে মধ্যবিত্তের মনটা, তার মনস্তাত্ত্বিক যে দ্বিধা এবং নিরাপত্তার যে টেনশন, এইটা আক্তারুজ্জামান ইলিয়াস আমাদেরকে দেখিয়ে এই অঞ্চলে বিপ্লবের যে সম্ভাবনা সেদিকেও ইঙ্গিত করেছেন। কিন্তু বলে যাচ্ছি যে সাহিত্য থেকে সমাজ আসলে শিক্ষা নেয় না, কিন্তু সাহিত্যের উদ্দেশ্য কি সেটাই? তার কাজ হচ্ছে রূপক সৃষ্টি করা, একটা সময়ের রূপক, একটা সমাজের রূপক। কেমন ইলিয়াস তার গল্পে উপন্যাসে সেটাকেই নানাভাবে দোতিত করেছেন। এবং খোয়াবনামা উপন্যাসের দিকে যখন আমরা তাকাই, একটুখানি বলে দেওয়া দরকার, যেহেতু দুজনেরই আলোচনা হচ্ছে, আমার মনে হচ্ছিল যে একটা তুলনামূলক আলোচনা এখানে প্রাসঙ্গিক। দুজনেই সময়ের যে সন্ধিক্ষণ সেটাকে কিন্তু নিম্নবর্গের মানুষের উপরে সেই সন্ধিক্ষণের চাপটুকু কেমন সেটা দেখিয়েছেন। শওকত আলী প্রদোষে প্রাকৃত জনের মধ্যে, আক্তারুজ্জামান ইলিয়াস খোয়াবনামার মধ্যে এবং চিলেকোঠার সেপাইয়ের মধ্যেও সেটা দেখিয়েছেন। কিন্তু দুজনের রীতি ভিন্ন, তাদের লক্ষ্য এক কিন্তু রীতি ভিন্ন। আক্তারুজ্জামান ইলিয়াস অনেক বেশি তদন্তমূলক, ডিটেইলিং, নির্মোহ, কারণ তার সংগ্রাম, তিনি মানুষের যে সংগ্রামটা দেখেন সেটা কিন্তু রোম্যান্টিক কিংবা আদর্শিক কোনো বিষয় না, সেটার সঙ্গে শ্রেণীদ্বন্দ্ব, রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক, এগুলোর বিষয়টি জড়িত। এবং ব্যক্তি কিভাবে তার অন্তর্গত যন্ত্রণা এবং বাইরের চাপে মুহ্যমান হয়ে পড়ে সেটাই তিনি দেখান। শওকত আলীও সেরকম, কিন্তু শওকত আলীর বিষয়টা হচ্ছে তিনি যে ইতিহাস এবং আমাদের যে প্রত্নতাত্ত্বিক যে কাঠামো এবং আমাদের সমাজ বদলের যে সন্ধিক্ষণের যে বাস্তবতাটা, এটা ইলিয়াসও দেখান। তবে তার বিষয়টা হচ্ছে যে তিনি মানুষের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল এবং তার একটা আবেগ আছে, একটা মানবিক আবেগ দিয়ে তিনি সেটা চিত্রিত করেন। যে কারণে দেখা যায় যে প্রদোষে প্রাকৃত জনে দেখা যায় যে তিনি মানুষের যে আইডেন্টিটি এবং তার যে আত্মপরিচয় এবং তার সংস্কৃতির যে সাংস্কৃতিক যে অবস্থান, সেটা টিকিয়ে রাখার এক সংগ্রামটা সেখানে দ্রষ্টব্য। এরা কেউ, না আক্তারুজ্জামান ইলিয়াস এবং না শওকত আলী, কেউই কিন্তু কোনো চরিত্রই ক্ষমতার জন্য লড়াই করে না। তাদের লড়াইটা তাদের নিজের, একজনের ভূমি এবং তার স্মৃতিকে রক্ষার, আরেকজনের ভূমি তো বটেই, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার আত্মপরিচয়। যে কারণে শিল্পী যে শ্যামাঙ্গ, সে তার শিল্পসত্তাকে সে কিন্তু তার কাছে প্রধান অবলম্বন হয়ে ওঠে। তো যাই হোক, আমি অনেক বলেছি, অন্যদের কথা শুনব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ চঞ্চল আশরাফকে তার মূল্যবান বিশ্লেষণের জন্য। আক্তারুজ্জামান ইলিয়াস এবং শওকত আলী উভয়ই তাদের সৃষ্টিকে রাজনীতির বাইরে রাখেননি। রাজনীতি কীভাবে অঙ্গাঙ্গি জড়িত, মানুষের ব্যক্তি সত্তার নির্মাণে, কীভাবে শ্রেণী সংগ্রামের যুদ্ধে, তা তারা খুব সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তাদের সাহিত্যকর্মে। আক্তারুজ্জামান ইলিয়াসের কালজয়ী উপন্যাস খোয়াবনামা
খোয়াবনামায় তিনি হিন্দু এবং মুসলমানের শ্রেণী সংগ্রামের লড়াইয়ের কথা তুলে ধরেছেন। প্রাচ্যনাট তাদের প্রযোজনায় খোয়াবনামাকে মঞ্চে এনেছে এবং খোয়াবনামার নির্দেশক হিসেবে তৌফিকুল ইমন স্যারকে এ পর্যায়ে তার বিশ্লেষণ, তার নির্দেশনা দেওয়ার সময় আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে ভাবনা আমরা শুনব। যে বিষয়টা আসলে আমাকে তাড়িত করেছিল খোয়াবনামা মঞ্চে নিয়ে আসার জন্য, সেইটা হচ্ছে যে আমরা বই পড়াই ভুলে যাচ্ছি এবং বই পড়া ভুলে যাওয়ার কারণে আমাদের যে মানে অসাধারণ কিছু লেখক আছেন তাদেরকে আমরা আসলে এই তরুণ প্রজন্মের কাছে আমরা পৌঁছাতেও পারছি না। এরকম কিছু একটা যদি করা যায় যেটা যেই উপন্যাস যে লেখনী আমাদেরকে তাড়িত করছে, এই প্রজন্মের এই সময়ের যারা থিয়েটার দেখেন বা যারা থিয়েটারের সাথে জড়িত আছেন তারা যদি এটার সাথে একটু পরিচিত হয় এবং তারপরে তাদের মধ্যেও যদি ওই আগ্রহটা তৈরি হয়। আর যেটা হয় যে এই উপন্যাস খোয়াবনামা মঞ্চে করা, এটা দিয়ে আসলে একটা সিকুয়াল হতে পারে, মানে 3 ঘন্টা এরকম মঞ্চ নাটক হতে পারে, এরকম সিনেমা হতে পারে। সো সেই ক্ষেত্রে যখন মঞ্চ নাটক ধরেন 2 ঘন্টাও, ইদানিং যেটা হয় যে 2 ঘন্টাও আসলে দর্শক নাটক খুব মনোযোগ সহকারে দেখতে আগ্রহী না, তাদের এখন যে অবস্থা মনে হয় যে 1 ঘন্টা 40 মিনিট কোনো কিছু হলে তাদের হয়তো আগ্রহটা ধরে রাখা যায়। সেই ক্ষেত্রে প্রাচ্যনাটের খোয়াবনামা আমি বলবো যে একটু ব্যতিক্রম। আমরা প্রায় 2 ঘন্টার একটা প্রদর্শনী করি এবং সামহাও এটা দর্শক বসে দেখেন আর কি। আমি জানি না, এখানে স্যার আছেন, খালেকুজ্জামান স্যার আছেন, স্যারও দেখেছেন, স্যার বলতে পারবেন যে আমি স্টেজে যেটা হয়েছে সেটা আসলে কতটা জাস্টিস করা। তারপরেও ওইটাই আমি বলছি যে ওই ভাবনা থেকেই আসলে আমরা মঞ্চে খোয়াবনামাটা করেছি। খোয়াবনামাটাকে আসলে মঞ্চে করাটা এক ধরনের দুঃসাহস এবং প্রাচ্যনাটকে ধন্যবাদ যে সেই দুঃসাহসটা তারা আমাকে দিয়ে মানে করার সাহস পেয়েছিল। শওকত আলীর উত্তরের ক্ষেপ নামে আরেকটি উপন্যাস রয়েছে, যেটিও উত্তরবঙ্গের সামাজিক প্রেক্ষাপটে তাদের সংগ্রামের ইতিহাসকে তুলে ধরে। উত্তরবঙ্গে থেকে আমাদের সঙ্গে যার জন্ম, মশিউল আলম স্যার রয়েছেন এখানে। উনি একাধারে লেখক, সাংবাদিক, প্রাবন্ধিক। আমার মনে হয়েছে যে আমরা যে ইলিয়াসকে জানি, মানে যে ইলিয়াস প্রকট হয়ে উঠেছেন তার খোয়াবনামা এবং অন্যান্য বিশেষ করে শ্রেণী সংগ্রামের দেখা পাওয়া যায় এরকম গল্পের মধ্য দিয়ে, যে ইলিয়াস আমাদের সামনে প্রকটভাবে উপস্থিত হয়েছেন। তাছাড়াও ইলিয়াসের লেখার মধ্যে অন্যান্য দিক ছিল এবং আমার মনে হয় তিনি খুব এক ধরনের এক উইটি লেখক ছিলেন। সেটার প্রমাণ পাই আমি অনেক পরে। তার একটা গল্প, অনেক আগে লেখা একটা গল্প পত্রিকায় বেরিয়েছিল, সেই গল্প তিনি কোনো গল্পগ্রন্থে নেন নাই। তারপরে সেই গল্পটা শেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল, ওই গল্পগ্রন্থে যোগ করা হয়েছিল। সেই গল্পটার নাম হচ্ছে ভালোবাসার গল্প। মানে এই গল্প পড়ে আমি বুঝেছি যে এই লোকটা, এই লেখক কি প্রতিভাবান ছিলেন এবং মানুষের মনস্তত্ত্ব, ইন্টারপার্সোনাল রিলেশন কি সূক্ষ্মভাবে ডিল করতে পারেন তা এই গল্পটা পড়ে আমি অনুধাবন করেছি এবং মিস করেছি যে তিনি এই এক বিশেষ ধরনের গল্প লেখার কারণে আমরা তার আরও অন্যান্য মানে মানুষের জীবনের তো বিভিন্ন অ্যাসপেক্ট, বহু অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্টগুলো বাদ পড়ে গেছে। উনি প্রেমের গল্প খুব ভালোভাবে, প্রেমের গল্প তথাকথিত প্রেমের গল্প কোট আনকোট, কিন্তু আমি বলছি নারী পুরুষ সম্পর্কের যে গল্প, সেই গল্প যেরকমভাবে মানিক বন্দ্যোপাধ্যায় ডিল করেছেন সেরকম গল্প আমরা ইলিয়াসের হাতেও পেতাম যদি তার এই সংস্কার না থাকতো যে ভালোবাসার গল্প
তার লেখা ঠিক হয়নি বা তার মানে তার জন্য মানানসই গল্প না, এরকম আমি শুনেছি আর কি। সেই কারণে এবং আমার মনে হয়েছে এটা যে উনি ভেবেছেন যে এই গল্প কেন আমি লিখব। যাই হোক, আমার এই অনুষ্ঠানে এসে আমার মনে হলো যে আসলে এই দুজন শিল্পী তারা আসলে শিল্পী, আমি মনে করি তারা আসলে শিল্পী এবং তাদের মাধ্যম হচ্ছে লেখা, এবং তাদের লেখা, তাদের সৃষ্টি শিল্প মানুষের হাতে পৌঁছে বইয়ের মাধ্যমে। যে বই এখন মানুষের হাতে আর নেই, মানুষ এখন বই পড়ে না, বই কেনে না, এবং এই যে বিনোদনের মাধ্যম বা কি বলবো, হ্যাঁ সাহিত্য আমি এক ধরনের বিনোদনই বটে, উচ্চতর বিনোদন বলতে পারি, বুদ্ধিবৃত্তিক বিনোদন বলতে পারি, কিন্তু আলটিমেটলি এটা জরুরি কোনো জিনিস না যেটা না হলে আমাদের চলবে না, সে অর্থে এটা বিনোদন, এবং বিনোদনের অনেকগুলো মাধ্যম আমাদের সামনে চলে এসেছে। সেই কারণে একসময় যেহেতু লিখিত মাধ্যমটাই বিনোদনের একমাত্র মাধ্যম ছিল, সেই কারণে বই যেহেতু প্রধান ছিল, সেই অবস্থাটা এখন আর নেই, এবং এখন এই ধরনের শিল্পীকে বড় বিপদের মধ্যে পড়তে হয়েছে যে বই প্রায় বিলুপ্ত হতে চলেছে, বা এত বইয়ের সংখ্যা এত কমে যাচ্ছে যে মানুষের হাতে বই পৌঁছাচ্ছে না এবং তাদের শিল্পকর্ম মানুষের হাতে পৌঁছাচ্ছে না। মানুষ বুঝতে পারছে না কত বড় দুজন শিল্পী বা আরও অনেক শিল্পী, যেমন হাসান আইজুল হকের মতো বড় শিল্পী আমাদের দেশে জন্মেছিলেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মুশির আলমকে। সাহিত্য মানুষের সত্তাকে তৈরি করতে সাহায্য করে। একথা সত্য যে সাহিত্য এখন মানুষ কম পড়ে, কিন্তু যখন বৃহৎ অর্থে রাষ্ট্রের একটা সংকটকালীন সময় তৈরি হয়, তখন মানুষ দ্বারস্থ হয় শিক্ষকদের, সাহিত্যিকদের, বুদ্ধিজীবীদের, এবং এটার প্রমাণ আমরা এই বিগত সময়ে দেখেছি। এই 24-এর আন্দোলনে আমরা সেটা দেখেছি। এ পর্যায়ে আনু মোহাম্মদ স্যারকে তার বিশ্লেষণ শওকত আলী এবং আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যারা উদ্যোক্তা সাহিত্য সভা এবং উপস্থিত সুধীমণ্ডলী, সাহিত্য সভাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অনিশ্চিত সময়ে এই আমাদের দুইজন বিশাল শক্তিশালী এবং আমাদের বলা যায় যে একটা শক্তির উৎস, এই দুইজন লেখককে স্মরণ করে এই আয়োজন করেছেন। 12ই ফেব্রুয়ারি তাদের জন্মদিন, ঘটনাক্রমে সেই দিনই নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। তাদের জন্মদিন দেখেই ঠিক হলো কিনা আমরা জানি না। 12ই ফেব্রুয়ারি প্রদোষে প্রাকৃতজনের কথা বলেছেন এর আগে, এটা পরেই প্রথম আমার একটা বড় ধরনের ধাক্কা লেগেছিল এবং আকৃষ্ট হয়েছিলাম যে শওকত আলীর লেখা এটা খুব গুরুত্বপূর্ণ, পড়তে হবে। এবং তারপরে তো আরও অনেক লেখা লিখেছেন। আমরা নারায়ের কথা শুনলাম, কিংবা মাদারডাঙ্গার কথা, 69-এর গণঅভ্যুত্থান নিয়ে তারও ত্রয়ী একটা আছে, দক্ষিণায়নের দিন, পূর্বরাত্রি পূর্ব দিন, হ্যাঁ কালে কালস্রোত। এই উপন্যাসগুলির মধ্যে ওই সময়টাকে আমরা 60 দশকের যে সময় সেটা আমরা পাই। শওকত আলী একটা লেখা লিখেছিলেন, সেটা হচ্ছে মিথের শক্তি, মানে আখতারুজ্জামান ইলিয়াসের মিথের ব্যবহার। সেইখানে তিনি মিথ কিভাবে মানুষটা আসলে যেখানেই যাক, সে দেশান্তরী হোক কিংবা গ্রাম থেকে শহরে আসুক কিংবা সৌদি আরবের একটা গহীন কোনো জায়গায় পড়ে থাকুক, সমুদ্রের ধারে কিংবা মরুভূমির মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি কাজ করুক, সে তো তার জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয় না। আসলে তার মধ্যে ওই বিশ্বাস অবিশ্বাসগুলো থাকে, কোনো না কোনোভাবে মিথ, ওগুলো কোনো না কোনোভাবে ওগুলো থেকেই যায় আসলে। এটা ইলিয়াসের লেখার মধ্যে আমরা খুব নামায়, যেমন তেভাগা দেখলাম, এবং ইলিয়াস ওইটার মধ্যে খুবই শক্তিশালীভাবে একটা খুবই কঠিন একটা বিষয়, তেভাগা আন্দোলন, সেটা একটা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কৃষক সমিতির আন্দোলন হচ্ছে। সেই তেভাগা আন্দোলনের গান কিংবা তেভাগা আন্দোলনের শক্তি কিভাবে মুসলিম লীগের মধ্যে চলে গেল, কিভাবে আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়ে গেল। একজন ব্যক্তি যিনি তেভাগার গান গাচ্ছিলেন, তিনি পাকিস্তানের গান গাইতে থাকলেন কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং মুসলিম লীগের মধ্যেই কিভাবে বিভিন্ন ধারা তৈরি হলো,
এগুলো এগুলো তো সব আমরা আমরা এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় শুনি, কিন্তু এটা এই পুরো বিস্তীর্ণ প্রেক্ষাপটের মধ্যে এটাকে নিয়ে আসা, এটা হচ্ছে খুব খুব মনোযোগ এবং দায়িত্ববোধ, আবার একই সঙ্গে ইতিহাসের ব্যাপারে খুব শক্তিশালী একটা মোহমুক্ত অবস্থায় থাকা। মানে একটা ইতিহাসের ব্যাপারে যদি কোনো পক্ষপাত থাকে কিংবা কোনো ধরনের অবজেক্টিভ দেখার শক্তিটা না থাকে, আবার এটাকে শিল্পে উত্তীর্ণ করার এই সবগুলো শক্তি আমরা এই ইলিয়াসের এই উপন্যাসগুলোর মধ্যে পাই। এবং শওকত ভাইও এই মিথের ব্যবহার, মাদারডাঙ্গার কথা যদি ধরেন কিংবা নারায়ের কথা, এগুলোর মধ্যে কিংবা লখিন্দরের যে ছোট ছোট গল্পগুলো আছে, খুবই অসম্ভব শক্তিশালী গল্প। এই লখিন্দরের যে গল্পের বইটার মধ্যে অনেক ছোট ছোট গল্প, ইলিয়াসের গল্পের মধ্যেও। এবং সমাজকে দেখার জন্য, এই যে সমাজের মধ্যে আমাদের ধর্মীয় শক্তি, ধর্মজীবী কিংবা ধর্মীয় পেশাজীবী, মাদ্রাসা, তারপরে স্কুল, এগুলোর মধ্যে যে বিভাজন এবং সংঘাত, মানসিক সাংস্কৃতিক যে সংঘাত, এগুলোর মধ্যে কিভাবে, এটা ইলিয়াস ভাই সবসময় বলতেন যে মাদ্রাসার শিক্ষার্থী যারা মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, উনি মাদ্রাসা আবার পেশাগতভাবে প্রাথমিক স্কুল যে অধিদপ্তর, সেই অধিদপ্তরের একটা দায়িত্ব নিয়ে তিনি মাদ্রাসা স্কুল পরিদর্শন করেছেন। সেগুলিতে অনেক শিক্ষক শিক্ষার্থীর সাথেও তিনি কথা বলেছেন। সেখানে তিনি বলছেন যে এই যে শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থী, এরা হচ্ছে একটা ভিকটিম। তাদেরকে মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এবং যারা যে সমস্ত রাষ্ট্রনায়করা মাদ্রাসা শিক্ষাকে সম্প্রসারণের জন্য অ্যালোকেশন দিচ্ছে, বরাদ্দ দিচ্ছে, তাদের সন্তানেরা কখনো মাদ্রাসায় পড়ে না। এমনকি ইসলামী রাজনৈতিক দল, তাদের নেতাদের সন্তানও মাদ্রাসায় পড়ে না, কিন্তু তারা মাদ্রাসাকে ব্যবহার করে। মাদ্রাসার ধরনটা এরকম, এত হায়ারার্কিক্যাল যে রাজনৈতিকভাবে এটা ব্যবহার করা সহজ। সেজন্য এরশাদের সময় এটার একটা বিশাল সম্প্রসারণ হয়েছিল। এবং সেইটা ইলিয়াসের লেখার মধ্যে এই যে একটা সহানুভূতি এবং একই সঙ্গে একটা ক্রিটিক্যাল অ্যাটিটিউড, একটা ক্রিটিক্যাল দৃষ্টি এবং একই সঙ্গে সহানুভূতি, এই দুইটার সম্মিলন আমরা ইলিয়াসের লেখার মধ্যে, কান্না বলেন, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এই সমস্ত লেখার মধ্যে এই পেশাজীবী মানুষেরা যে কিভাবে একটা জালের মধ্যে আটকে আছে, কিভাবে একটা তৈরি করা বাক্সের মধ্যে তাদের আটকে রাখা হয়েছে, এবং তাদের নিজেদের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা কিভাবে আরও জটিল হচ্ছে এবং তারা কিভাবে ব্যবহৃত হচ্ছে বিভিন্নভাবে, সেই জিনিসটা এইভাবে শিল্পোত্তীর্ণভাবে নিয়ে আসা, এটা খুব কঠিন। কারণ এটা একটা জটিল একটা রাজনৈতিক প্রশ্ন। সেই গরিব মানুষ যাদের দিকে তাকায় ইলিয়াস ভাই খুব রাগ করেই বলতেন, আর খুব ক্ষোভের সঙ্গেই বলতেন যে কিছু কিছু লোক আছে আমাদের এখানে, ভদ্রলোক, তারপরে এনজিও, তারপরে এই যে মন্ত্রী মার্কার লোকজন যারা, তারা এই গরিব লোকদের দিকে তাকিয়ে বলে যে ওরাও তো মানুষ। তো ইলিয়াস ভাই একটা গালি দিয়ে বলে যে তোদেরকে মানুষ বলে, তোদের মানুষকে বলে, তুই ওদের মানুষ বলার কি, তোরে কে মানুষ বলে? এই গরিব শ্রমজীবী, তারপরে দুর্বল, নিপীড়িত, বঞ্চিত এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর ভেতরের যে সংগ্রাম, সেই সংগ্রাম যে শক্তি থেকে তৈরি হয়, সেটা প্রকাশিত হয় তাদের নানা রকম গল্প কাহিনীর মধ্যে, তাদের বিশ্বাস অবিশ্বাসের মধ্যে, তাদের নিজেদের মধ্যেকার সম্পর্কের মধ্যে। সেটা কখনো কখনো মাজারে গিয়ে উপস্থিত হয়, কখনো কখনো বাউলের কাছে উপস্থিত হয়, কখনো কখনো বিভিন্নভাবে তাদের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে উপস্থিত, কখনো কখনো ভুলভাবে ক্রোধ প্রকাশের মধ্যে দিয়েও হয়। কিন্তু তাদের মধ্যেকার এই শক্তি সন্ধানটাই আমার নিজের কাছে মনে হয় যে শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াসের কাজগুলোর একটা কেন্দ্রীয় জায়গা হচ্ছে এটা, যে মানুষকে দুর্বল হিসেবে না দেখে, গরিব মানুষকে গরিব হিসেবে না দেখে, তাদের মধ্যে যে অসীম একটা শক্তি আছে সেটার সন্ধান করা, এবং সেই শক্তি দিয়ে কিভাবে একটা মানবিক রূপান্তর কিংবা সমাজের একটা মানবিক রূপান্তরের দিকে যাত্রার সম্ভাবনা তৈরি হয়, সেই সম্ভাবনাগুলো একেবারে আখতারুজ্জামান ইলিয়াস বা শওকত আলী কেউই একটা কনক্লুসিভ উপসংহার টানতে পারেন নাই। সেই জন্য যে উসমানও বাইরে চলে যায়, হাড্ডি খিজিরও মারা যায়, তমিজও চলে যায় কোথায়, মানে একটা ওপেন এন্ডেড থাকে, যে উন্মুক্ত থাকলো সম্ভাবনাটা, সেই সম্ভাবনাটা কতটা বাস্তবায়ন হবে সেটা নির্ভর করবে পরের প্রজন্মের মাধ্যমে। পরের প্রজন্ম এসে এটাকে কতটা রাজনৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক, মতাদর্শিকভাবে নিজেকে ধারণ করতে পারে এবং এটি এগিয়ে নিতে পারে, তার উপরে নির্ভর করে।
সেই জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী এই তাদের লেখাপড়া। আমি শেষ করি, এই আলোচনায় আসলেই ওনার কথা মনে হয় মাহবুবুল আলম জিনু ভাই, ইলিয়াস ভাইয়ের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার নাম হচ্ছে মাহবুবুল আলম, ডাক নাম হচ্ছে জিনু ভাই। ইলিয়াস ভাইয়ের মুখে সবসময় শুনতাম জিনু ভাই জিনু ভাই, এবং জিনু ভাইকে দেখতাম যে উনি এসে বসে আছেন, কোনো কথাবার্তা বলতেন না, কিন্তু পুরো আড্ডার সময় থাকতেন, খুবই ধৈর্যের সঙ্গে তিনি শ্রোতা হিসেবে থাকতেন। তো ইলিয়াস ভাই মারা যাওয়ার পরে আমরা একটা স্মরণ সভা করছি, স্মরণ সভার মধ্যে মাহবুব আলমকে বক্তা হিসেবে আমরা ডাকলাম, এইবার বক্তব্য রাখবেন মাহবুবুল আলম। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আপনারা ইলিয়াসের বই পড়েন, ধন্যবাদ বলে। কাজে এইটাই আমারও শেষ কথা মাহবুবুল আলমের, যে ইলিয়াস এবং শওকত আলীর বই পড়তে হবে, হাসান ভাইয়ের বই পড়তে হবে, বই এগুলো পড়তে হবে, এবং পড়ার জন্য পাঠাগার তৈরি করা, পড়ার জন্য অডিও ভিডিও আরও কী কী রাস্তা আছে টেকনোলজি সেটা বের করা, অনলাইন এগুলিকে কিভাবে অ্যাভেলেবল রাখা যায় সেটার ব্যাপারে এখনকার যারা তরুণ আছে তারা যাতে এই উদ্যোগগুলির সাথে যুক্ত হয় সেটার ব্যাপারেও আমাদের সচেষ্ট হতে হবে, সেই প্রত্যাশা রাখি, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। কৃতজ্ঞ খালিকুজ্জামান স্যার আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতি হয়ে আসছেন। খালিকুজ্জামান স্যারকে তার বিশ্লেষণ রাখার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, খেতে খেতে আলোচনা করা যায়। আমরা প্রায় এক পরিবারের মতোই ছিলাম এক সময়, কারণ শওকত ভাইয়ের যে দোতলা বাড়িটা আছে 42/2 হাটখোলা রোড, ওখানে আখতারুজ্জামান ইলিয়াস বহু বছর, বেশ কয়েক বছর ছিলেন, ওই মুক্তিযুদ্ধের সময় আগে পরে বেশ কয়েক বছর ছিলেন, এবং ওখানে আমাদের যাতায়াত ছিল প্রচুর, এবং সেই হিসেবে দেখেছি দুজনকে। আমি তো মানে তার অনুজ হিসেবে তাকে কাছে থেকে দেখেছি, কিন্তু শওকত ভাইকে আমি খুব কাছে থেকে দেখার সুযোগটা সেখানে পাই, এবং ওনার মতো বিনয়ী লোক আমি খুব কম দেখেছি। এত বিনয় এবং সেলফ প্রোপাগেশন যাকে বলে একেবারেই তিনি করতেন না। আশ্চর্য হবেন শুনে, যখন আখতারুজ্জামান ইলিয়াসের 12ই ফেব্রুয়ারি পালন করা হতো লেখক শিবিরের উদ্যোগে, আমরা কেউই জানতাম না যে একই তারিখে শওকত ভাইয়েরও জন্মদিন, এবং উনি সেখানে সভাপতিত্ব করতেন। আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন পালন উপলক্ষে উনি সভাপতিত্ব করছেন, একই দিন তারও জন্মদিন। আমরা আনফর্চুনেটলি জানতাম না, কিন্তু উনি তো জানতেন, কিন্তু কখনো উনি প্রকাশও করেননি, চুপচাপ করে গেছেন। হ্যাঁ, এত মানে এত সরল এবং কি বলবো নিরহংকারী লোক। হ্যাঁ, এইসব ব্যাপারে ওই দুজনের মধ্যে আখতারুজ্জামান ইলিয়াস যদি বেঁচে থাকতেন তাহলে এই অনুষ্ঠান করতে দিতেন না তার জন্মদিনে। হ্যাঁ, উনিও খুবই মানে কি বলবো, একটু লাজু কি বলবো, শায়ী প্রকৃতির, কিংবা আত্মপ্রচার বিমুখ যাকে বলে একেবারেই, কিন্তু নিজের লেখার মধ্যে আবার সে খুব তেজি লেখা, এবং লেখাকে তিনি এক ধরনের সাধনার মতো নিয়েছিলেন। দুজনেই তাই, সস্তা লেখা কখনোই লেখেননি, কখনোই না, এবং সবসময় চাইতেন যে এই লেখার মাধ্যমে যেন একটা সৃজনশীল কিছু, সৃষ্টিশীল কিছু একটা তৈরি হয়, এবং যতক্ষণ পর্যন্ত নিজে মোটামুটি সন্তুষ্ট না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিয়ে ছাপতেন না, লেখা একেবারেই প্রকাশ করতেন না। ফলে তার লেখার পরিমাণ সংখ্যা কম। তিনি কিন্তু মনে করতেন না যে কম, কারণ তিনি বলতেন যে একটা উপন্যাস লিখতে আমাকে যে পরিশ্রম করতে হয় এবং যত বছর লাগে, তাতে আমার লেখা শেষ করে মনে হয় যে আমি কম লিখছি। এত কম্প্যাক্ট লেখা, এবং তার ভেতরে এত কিছু থাকে যার ফলে লেখা খুব সন্নিবদ্ধ, ঘন লেখা। সেই ঘন লেখা একটা দুটো মানে যারা তরল লেখে তাদের 12-14টা উপন্যাস। হ্যাঁ, তো সেটা সত্যি ঘন জিনিসের তো কম, মানে আয়তন কম, কিন্তু তাদের ইম্প্যাক্ট অনেক বেশি। সেই জন্য আমি বলবো না যে আখতারুজ্জামান ইলিয়াস কম লিখেছেন, যদিও দুটো উপন্যাস, 22 কি আরও কিছু গল্প, আর একটা প্রবন্ধ সংকলন একটা। হ্যাঁ, এছাড়া আর ছোটদের জন্য কিছু কিছু বেরিয়েছে, পরবর্তীকালে বেরিয়েছে ওর মারা যাওয়ার পরে, কিছু অনুবাদ জাতীয় অ্যাডাপ্টেশন টাইপের এরকম কিছু লেখা আছে। তা তার 4টা ভলিউম বেরিয়েছে,
ওই 4টাই আমার মনে হয় অনেক যথেষ্ট। 5 নম্বর ভলিউম একটা আমাদের ইচ্ছা ছিল বের করার, কিন্তু প্রকাশক তেমন আগ্রহ দেখাননি। কিন্তু সেটার মধ্যে কি দেওয়া যাবে একমাত্র ওই ডায়েরির পাতাগুলো ছাড়া। তার ডায়েরি তো সেভাবে রাখতেন না রেগুলার, ডায়েরিতে লেখা থাকতো বেশিরভাগ সময় অন্য বই পড়েছেন সেখান থেকে কোটেশন থাকতো বেশি, মানে কোট করা থাকতো, কোটেশনগুলো বেশি থাকতো তার ডায়েরিতে। ফলে তার ডায়েরি সেভাবে ছাপার মতো নয়, কারণ সেটা ছাপানো অর্থ হচ্ছে অন্যের লেখা, অন্যের কোটেশনগুলো ছাপানো। তো সেই জন্যে সেই 5ম ভলিউমটা এখনো পর্যন্ত বেরোয়নি। বেরোন করা যায় সাক্ষাৎকারগুলো দিয়ে। তার কিছু কিছু খুব সুন্দর সাক্ষাৎকার আছে, বড় বড় সাক্ষাৎকার পশ্চিমবঙ্গ এবং এখানে 2 জায়গাতেই। তো সেই সব দিয়ে কিন্তু ইজিলি একটা 5ম ভলিউম বের করা যায়। তা আখতারুজ্জামান ইলিয়াস যারা বলে গেলেন এই 2 জন সম্পর্কেই, এর বাইরে আমার বলার তেমন কিছু নেই। তো ইলিয়াসের লেখা আলোচনা করতে গেলে আমার বেশিরভাগ সময় বাখতিনের কথা মনে হয়। বাখতিন একজন রাসায়ন মানে সমালোচক আর কি, এবং খুব 30-এর দশকে তিনি 2টো টার্ম আমাদের দিয়েছেন, একটা হচ্ছে হেটেরোগ্লোসিয়া এবং আরেকটা হচ্ছে ক্রোনোটোপস। ক্রোনোটোপ মানে ক্রোনোস অ্যান্ড টোপোস। ক্রোনোস হচ্ছে সময় আর টোপোস হচ্ছে স্থান। হ্যাঁ, স্থান আর কালের যে ব্যবহার কিংবা উপস্থিতি উপন্যাসে, সেটা তিনি দেখিয়েছেন যে এই দুটো হচ্ছে নির্ভর করে ঔপন্যাসিকের উপরে তিনি কত মানে মুনশিয়ানার সঙ্গে এই দুটোকে ব্যবহার করছেন, স্থান এবং কাল। এবং হেটেরোগ্লোসিয়া মানে প্রচুর চরিত্র থাকবে সেখানে, হেটেরোজেনাস এলিমেন্টস। হ্যাঁ, বিশেষ করে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আমি বলতে পারি যে ওই ডায়ালজিক ইমাজিনেশন যেটা, ওইসবে তিনি এইসব থিওরিটিক্যাল ব্যাপারগুলো দিয়েছেন, এবং এই থিওরি দিয়ে এই 2 জনকেই খুব সুন্দর অ্যানালাইজ করা যায়, এই আখতারুজ্জামান ইলিয়াস এবং শওকত আলীকে। তো ক্রোনোটপস বলতে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে বলতে পারি যে তিনি যখন একটা উপন্যাস চিন্তা করছেন তখন তিনি ওই স্থানকে একটা চরিত্র হিসেবে চিন্তা করছেন, যে স্থান তার ব্যাকগ্রাউন্ড হবে সেই ব্যাকগ্রাউন্ডটা যেন একটা চরিত্রের আকার ধারণ করে, একটা লিভিং একটা ক্যারেক্টার। এবং যে সময়টাকে তিনি নিচ্ছেন ওখানে, যে ঐতিহাসিক সময়, সেই সময়টাও একটা চরিত্র হিসেবে চলে আসতে পারে, যেটাকে ক্রোনোস বলা হচ্ছে। ক্রোনোস মানে টাইম। তো সেটা করতে গিয়ে তাকে ইতিহাস পড়তে হয়েছে প্রচুর, ওই জায়গাটার ইতিহাস, ওই জায়গার যে খেটে খাওয়া মানুষগুলো, তাদের পলিটিক্যাল ধ্যান ধারণা কীরকম এখন এবং আগে কীরকম ছিল, সেই যে একটা কানেক্ট করার একটা ব্যাপার আছে, অতীত এবং বর্তমান কানেক্ট করার যে একটা ব্যাপার, এবং সেইভাবে চরিত্রগুলো কিভাবে নিজেদেরকে রিলেট করছে, হ্যাঁ, সময় এবং স্থানের সঙ্গে, এইটা তিনি খুব সিরিয়াসলি করতেন। এবং এটা করতে গিয়ে বারবার তিনি ওই স্থান ভ্রমণ করতেন। তার এখানে মুফাদ আছেন, উনি কাজ করেছেন তার যে অলিখিত যে মুক্তিযুদ্ধের উপরে যে উপন্যাসটা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু পারেনি, এবং সেজন্য আমাকে একবার চিঠি লিখছে, আমি আর 2 বছর চাই, লিজ অফ লাইফ। বলছেন যে আমি 2 বছর চাই, তাহলে আমি মুক্তিযুদ্ধের উপরে উপন্যাসটা আমি শেষ করতে পারবো। শুরু করেছিলেন, একটা চ্যাপ্টার মতো লিখেছিলেন। তো সেই উপন্যাসে তিনি দেখাতে চাচ্ছিলেন যে কীভাবে ওই বরেন্দ্র অঞ্চলের প্রায় 2000 বছরের ইতিহাস কিভাবে রিলেট করে মুক্তিযুদ্ধকে দিয়ে তিনি শেষ করতেন। ওই অঞ্চলের যে শ্রমজীবী মানুষের, যে খেটে খাওয়া মানুষের যে সংগ্রাম এবং যুদ্ধ বিভিন্ন সময়ের, সেই রামপালের কথা বলা চলে যে বৌদ্ধ যুগে যখন একটা বিদ্রোহ হয়েছে, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, সেখানে তাদেরকে কীভাবে দমন করা হলো, তারপরে তারা ফেল করলো, কিছুদিন শাসন করেছিল তারা। ওই অঞ্চলের লোকগুলো সাধারণ খেটে খাওয়া মানুষ, যদি ওরা মোটামুটি ছোটোখাটো সামন্ত ছিল, তা সত্ত্বেও মানে খেটে খাওয়া মানুষের যে সংগ্রাম এবং তাদের যে পার্টিসিপেশন ওই বিদ্রোহে, এবং সেটা কিভাবে নস্যাৎ হয়ে গেল, এইসব নিয়ে তিনি পড়াশোনা করছিলেন খুব। এবং এদের সঙ্গে মোটামুটিভাবে মুক্তিযুদ্ধকে যোগ করতেন। মুক্তিযুদ্ধে ওই অঞ্চলে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেই তাকে যোগ করে যে একটা বিশাল একটা ব্যাকগ্রাউন্ড, একটা পার্সপেক্টিভ
নিয়ে তিনি কাজ করতে চেয়েছিলেন, এটাকে আমি বলতে পারি যে এটাকে ওই ক্রোনোটোপ যে জিনিসটা বাকতিন বলেছেন সেটাকে তিনি ফলো করছিলেন। এবং এই বইটা তিনি পড়েছিলেন, বাকতিনের বইটা তাকে একজন গিফট করেছিল, ডায়ালজিক ইমাজিনেশন, এবং ওই বইটা দেখেছি তার ডেস্কে ছিল এবং পড়েছে। আমি নিশ্চিত যে এই বাকতিনের যে থিওরি, সেই থিওরি দ্বারা তিনি মোটামুটিভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তো একজন ঔপন্যাসিক, একজন শিল্পী, আজকে যে টাইটেলটা আছে যে সংগ্রামের শিল্পরূপ, সংগ্রাম বলতে এখানে সাধারণ মানুষের রাজনৈতিক সংগ্রামকে বোঝানো হচ্ছে। এখন রাজনৈতিক সংগ্রামকে শিল্পরূপে প্রতিফলিত করা কিংবা প্রকাশিত করা খুব কঠিন কাজ। এটা মুহূর্তের মধ্যে এটা প্রোপাগান্ডা হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে একদম পলিটিসাইজড হয়ে এটা একটা প্রচার ধর্মী জিনিসে পরিণত হতে পারে। কিন্তু এটাকে, সাহিত্যের কাজ তো প্রচার ধর্মী না, সাহিত্য প্রচার করে, খুব সাটলি প্রচার করে, সূক্ষ্মভাবে প্রচার করে, পটেনশিয়ালি ইনফ্লুয়েন্স করে, কিন্তু এটা কখনোই ওভার্টলি, যেটাকে বলে সরাসরি প্রচার করে না। রাজনৈতিক উপন্যাসকে শিল্পরূপ দেওয়াটা খুবই কঠিন কাজ। হ্যাঁ, সেই কাজটা আখতারুজ্জামান ইলিয়াস সুন্দরভাবে করেছেন। তো যাক, অনেকক্ষণ আপনারা বসে কষ্ট করে খেলেন এবং কথা শুনলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।